Hello student, welcome to Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্ম। হালদার E-Academy অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 7-এর ইউরোপ মহাদেশ যে চ্যাপ্টারটা রয়েছে সেটারই একটি অংশ পোল্ডার ভূমি, সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা ইউরোপের ভূপ্রকৃতি, নদ নদী এবং সেই ভূপ্রকৃতির সাথে নদ নদীর কী সম্পর্ক এবং তার জলবায়ুর মহাদেশের কোন জায়গায় কীরকম জলবায়ু এবং সেই জলবায়ুর উপর ভিত্তি করে কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠেছে সেটা জেনেছি। এছাড়াও জেনেছি লন্ডন অববাহিকা এবং রুর শিল্পাঞ্চল সম্পর্কে। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে খুব মজার একটি বিষয় এবং একটা গল্পের মাধ্যমে তোমাদের বইতে এখানে বলে দেওয়া হয়েছে যে মানে পোল্ডার ভূমির যে ভূমিকাটা সেটা এই গল্পের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এই গল্পটা তোমরা জানো কিনা আমি জানি না, কিন্তু একটা গল্প রয়েছে যেটা হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ডের একটি গল্প। সেখানে কি হয়েছিল, হান্স নামে একটা ছোট বালক ছিল। সেই হান্স একদিন সন্ধ্যের সময় সে বাড়ি ফিরছিল, ফিরে দেখে যে একটা উঁচু দেয়াল, রাস্তার পাশে একটা উঁচু দেয়াল রয়েছে, সেই উঁচু দেয়ালের গায়ে দিয়ে একটা ফাটল রয়েছে এবং ফাটলে সেখানে জল চুইয়ে চুইয়ে পড়ছে। এবার হান্সের খুব ভয় লাগলো, যে কারণ তার দেশটা ছিল ওই সমুদ্রের থেকে নিচু অঞ্চলে এবং সেটা বাঁধ দিয়ে সেই গ্রামটা সমুদ্রের জল থেকে রক্ষা করা হতো। সেই জায়গা থেকে হান্সের খুব ভয় লেগেছিল এবং সে ভেবেছিল যে এই ফাটলটা যদি আরো বড় হয়ে যায় তাহলে কি হবে। গ্রামের পর গ্রাম তখন সমুদ্রের জল ঢুকে তখন কিন্তু ভাসিয়ে দেবে এবং খুব ক্ষতি হয়ে যাবে গ্রামের। এই ভেবে সে কি করেছিল, সে সেই জায়গাতেই বসে সেই হাতের মুঠো ওপরে সে ওই বাঁধের জলটাকে, সেই ফাটলটাকে আটকে ছিল এবং যখন সন্ধে হয়ে গেছিল এবং রাত্রি হয়ে যাচ্ছে তখন তার বাবা মা চিন্তা করতে করতে সেই জায়গায় এসে পৌঁছয় এবং দেখে যে হান্স কত বড় একটা কাজ করেছে, অর্থাৎ গ্রামের মানুষজনদেরকে বাঁচিয়েছে। পরবর্তীকালে সেটা ঠিকঠাক করে দেওয়া হয় এবং সেই হান্সকে পরে পুরস্কৃত করা হয় এবং খুব প্রশংসা করা হয় তার, কারণ অতটুকু বাচ্চা ছেলে সে কিন্তু বুঝেছিল যে সেই সমুদ্রের জল এসে তার ওই ফাটলের মধ্যে দিয়ে এসে এবং ফাটলটা আস্তে আস্তে বড় হবে এবং সেখানে তার গ্রামটাকে ভাসিয়ে নিয়ে যাবে, গ্রামের লোকজন ক্ষতিগ্রস্ত হবে। এবার আসি আসল কথায়, যে এই হান্সের গল্পের মাধ্যমে কিন্তু এই পোল্ডার ভূমির পরিচয়টা আমাদের আস্তে আস্তে হচ্ছে। আমরা প্রথমেই যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে এটা কোন দেশের কথা বলা হয়েছে। এটা প্রধানত নেদারল্যান্ডস, যেটাকে আনুষ্ঠানিকভাবে হল্যান্ড এবং উত্তর পশ্চিম ইউরোপের একটা রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়। তোমরা আবার সেই ম্যাপের দিকেই আমরা চলে যাচ্ছি। সেই ম্যাপের দিকে গেলে, যেটা আমাদের অনেক আগে অর্থাৎ ইউরোপ মহাদেশ পড়ানোর সময় যে ম্যাপটা আমরা ইউজ করেছিলাম সেটার কথা, সেই জায়গাটায় আমাদের যেতে হবে। তো সেখানে যদি আমরা দেখতে পাবো যে এই নেদারল্যান্ডসটা কোথায় অবস্থিত। আমি এই চ্যাপ্টারটা পড়ানোর আগেই বলেছি যে এইটা যে কোনো রাজনৈতিক এবং অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে সবসময় ম্যাপের সাহায্য নিয়ে পড়লে সেটা কিন্তু
যথেষ্ট মনে রাখা সম্ভব হয়। এই হলো ইউরোপের ম্যাপ তোমাদের। এবং দেখো নেদারল্যান্ডস কোথায় অবস্থিত? নেদারল্যান্ডস হচ্ছে এই জায়গাটাতে অবস্থিত। এই দেশটাতে কি হয় যে উত্তর পশ্চিম ইউরোপ, এটা হচ্ছে উত্তর পশ্চিম ইউরোপ, এটা ভার্টিক্যালি অর্থাৎ আড়াআড়ি ভাবে রয়েছে বলে এটা তোমরা খানিকটা বুঝতে পারছো না হয়তো, কিন্তু আমি যদি একটু লোকেট করে দিই তাহলে বুঝতে পারবে। ইউরোপের ম্যাপের এইটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ, আর এটা পূর্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ইউরোপের একটা রাষ্ট্র হচ্ছে নেদারল্যান্ড। এটা উত্তর এবং পশ্চিম এই দুটো জায়গা নিয়ে হচ্ছে উত্তর পশ্চিম ইউরোপ, এবং সেখানকার রাষ্ট্র হচ্ছে নেদারল্যান্ড। এই দেশটিতে অনেক সময় হল্যান্ড নামেও মানে ডাকা হয়, যদিও এই হল্যান্ড মূলত নেদারল্যান্ডের একটা ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম। নেদারল্যান্ড 3টে দ্বীপকে নিয়ে একটি নেদারল্যান্ডের রাজ্য গঠন হয়েছে। নেদারল্যান্ডসে 12টা প্রদেশ নিয়ে গঠিত। দেশটার সাথে পূর্বে জার্মানি এবং দক্ষিণে বেলজিয়ামের স্থল সীমান্ত রয়েছে। দেখো এখানে পূর্ব দিকে জার্মানি রয়েছে এবং যে বেলজিয়াম, পশ্চিমে বেলজিয়াম, এই যে বেলজিয়ামের সাথে কিন্তু স্থলভাগের সাথে যোগাযোগ রয়েছে, এবং পূর্বে জার্মানির সাথে একটা সামুদ্রিক সীমান্তও রয়েছে। এর ফলে কি হচ্ছে যে নেদারল্যান্ডের রাজধানী, আরেকটা বিষয় হচ্ছে যে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? নেদারল্যান্ডের রাজধানী শহরের নাম হচ্ছে আমস্টারডাম। দেখো এখানেও ছোট করে এটা লিখে দেওয়া আছে, আমস্টারডাম। এছাড়া এখানে রটারডাম, হেগ, উট্রেখট এই সমস্ত অনেকগুলো বড় বড় শহর রয়েছে। এবার আসি নেদারল্যান্ডস কথাটার অর্থ কি। নেদারল্যান্ডস কথার অর্থ হচ্ছে নিম্নভূমি। নিম্নভূমি। এই নামকরণটা এই দেশের পক্ষে যথার্থ, কারণ দেশটার প্রায় 50% ভূখণ্ড সমুদ্র সমতলের 1 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। দেশটার বেশিরভাগ ভূখণ্ডই সমুদ্র তলের নিচে অবস্থিত, যা ভূমি পুনর্দখল প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। দেশটার বর্তমান আয়তনের প্রায় 17% সাগর এবং হ্রদ থেকে পুনর্দখল করা হয়েছে। এই অঞ্চলগুলিকে স্থানীয় ওলন্দাজ ভাষায় বলা হয় পোল্ডার ভূমি। তাহলে তোমরা বুঝতে পারছো যে পোল্ডার ভূমি কাকে বলে, অর্থাৎ সমুদ্র, হ্রদ, উপসাগর এগুলো থেকে যখন একটা নতুন ভূমির সৃষ্টি করা হচ্ছে, বা সমুদ্রে বাঁধ দিয়ে যে ভূমির সৃষ্টি করা হচ্ছে, কংক্রিটের বাঁধ দেওয়া হচ্ছে, এবং সেখানে পলি অনেক দিন ধরে জমা হয়ে শুকনো হয়ে যে নতুন যে ভূমি তৈরি করা হচ্ছে, অর্থাৎ ভূমি পুনর্দখল প্রক্রিয়া, সেটাকে বলছে পোল্ডার ভূমি। নেদারল্যান্ডের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলগুলির বেশিরভাগই সমতল ভূমি নিয়ে গঠিত, যেগুলো খুব স্বল্প সংখ্যক উঁচু পাহাড় পাওয়া যায়। এখানে প্রায় বেশিরভাগই সমতল, কারণ আমরা এটা বুঝতে পারছি যে সমুদ্র সমতলের নিচে বেশিরভাগ ভূমিগুলো রয়েছে, এবং সেই আটকানোর বিষয়টা কি, সেটা হচ্ছে বাঁধ, কংক্রিটের বাঁধ। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ভূমি দখলের একটা যে প্রক্রিয়া, সেই তার মাধ্যমে এই ভূমিভাগটা বা পোল্ডার ভূমিগুলো তৈরি হয়েছে। এবার আমি আসল
যে চ্যাপ্টারটা সেখানে চলে যাই। তা পোল্ডার ভূমি যখন একটা বিশেষ প্রক্রিয়ায় কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, আগে বলে নিই যে নেদারল্যান্ডে কিন্তু খুব ছোট জায়গা, এবং এই ছোট জায়গার মধ্যে তাদের চাষাবাদ, নেদারল্যান্ডের বাসিন্দাদের জন্য চাষাবাদ এবং অন্যান্য কাজ করার অনেক অসুবিধা সম্মুখীন হতে হয়। সেই কারণে তারা ভূমিটাকে এইভাবে ব্যবহার করে থাকে, এবং ভূমি দখলের মাধ্যমে কিন্তু অনেক ভূমি তারা এইভাবে তৈরি করেছে। এই জন্যেই প্রথমে বলা হয়েছিল যে ইউরোপের মানে এই যে ইউরোপ মহাদেশ, এখানকার বিশেষত্বই হচ্ছে টেকনোলজি, অর্থাৎ এই প্রযুক্তিবিদ্যার সাহায্যে কিন্তু দেখো একটা কিছু জনবসতি কিভাবে একটা মানে একটা প্রতিকূল পরিবেশকে অনুকূল পরিবেশে তৈরি করে, অর্থাৎ সেখানে কোনো কিছু সম্ভাবনাই নেই, অর্থাৎ সমুদ্র, এবং সেখানে শুধুমাত্র হ্রদ রয়েছে, এবং সেই হ্রদের মধ্যে বাঁধ দিয়ে এবং সমুদ্রের মধ্যে বাঁধ দিয়ে পলি জমা করে করে সেখানে কিন্তু একটা ভূমি দখল প্রক্রিয়া চলছে, সেই ভূমিটাকে বলা হচ্ছে পোল্ডার ভূমি। এখানে দেখো তোমাদের সংজ্ঞা হিসেবে দেওয়া আছে যে নেদারল্যান্ড দেশটা খুব ছোট, যেটা আমি বললাম, এবং এবং অন্যান্য কাজের সমস্যা দূর করার জন্য দেশের উত্তর পশ্চিম দিকে এই জুইডার জি উপসাগর বিশাল অগভীর জলভাগ উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এইসব নিচু সমতল ভূমিকে পোল্ডার ভূমি বলছে। নেদারল্যান্ডে একাদশ শতাব্দীতে প্রথম পোল্ডার ভূমি তৈরির কাজ শুরু হয়েছিল। আগে তা করা হতো প্রাচীন পদ্ধতিতে। এখন প্রযুক্তিবিদ্যার উন্নতির জন্য আধুনিকতার ছোঁয়া এসছে, এবং নেদারল্যান্ডে প্রায় 3000-এর বেশি ছোট বড় পোল্ডার রয়েছে। এদের মধ্যে জুইডার জি হলো সবচেয়ে বড় প্রকল্প। এইটা তোমাদের মনে রাখতে হবে, জুইডার জি হলো সবচেয়ে বড় প্রকল্প। এছাড়া জিল্যান্ড, জিপে এবং জুইড প্লাস, আনা পাওলানা, প্রিন্স আলেকজান্ডার বিশেষভাবে উল্লেখযোগ্য। এইবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়। খুব টেকনিক্যালি অর্থাৎ প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়ে খুব সুন্দরভাবে বাঁধ দিয়ে কিন্তু এখানে খুব সুন্দর প্রক্রিয়ায় এই পোল্ডার ভূমিগুলো তৈরি করা হয়, যেটা নেদারল্যান্ডেরই বিশেষত্ব। সেই জন্য এই পোল্ডার ভূমি বিষয়টা এত গুরুত্বপূর্ণ। তাহলে চলো একটু দেখে নিই যে কিভাবে পোল্ডার। এখানে তোমাদের একটা ছবি দেওয়া আছে, দেখে নাও। ছবি কিন্তু এখানে দেওয়া আছে। এই ছবিটার মাধ্যমে তোমরা কিছু বুঝতে পারো, আর নাহলে আমি একটা ছবি অঙ্কন করে সেটা বুঝিয়ে দিচ্ছি। আমি একটি ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে যে সমুদ্র, এই সমুদ্রের মধ্যে দিয়ে কিছু বাঁধ এরকম ভাবে দেওয়া হয়। ধরো এখানে একটা বাঁধ দেওয়া হলো, এখানে একটা বাঁধ দেওয়া হলো, এইভাবে জলগুলোকে আটকানোর ব্যবস্থা করা হয়। এইভাবে বাঁধ দিয়ে দিয়ে বিষয়গুলোকে, সমুদ্রের জলগুলোকে আটকে দেওয়া হলো এই বাঁধগুলোকে। এবার বাঁধের এরকম, যদি তোমরা ছবিটা দেখলেও বুঝতে পারবে যে একটা পাশাপাশি একটা ছবি আঁকছি, একটা নর্মাল যে ছবি সেটা আমি আঁকছি। এটা হচ্ছে পাশাপাশি।
তা এখানে যখন এই বাঁধটা দেয়া হলো, বাঁধটা দেওয়ার ফলে তখন কি হয়, সমুদ্রের জল এখানটা আটকে পড়লো। এবার কি করা হয় যে এটা কিন্তু কংক্রিটের বাঁধ, এবং কংক্রিটের বাঁধের ফলে এই বাঁধের ভেতরে একটা জলনিকাশী চক্র খাল থাকে, অর্থাৎ জল নিকাশ করার একটা ব্যবস্থা এখানে থাকে। এরকম একটা খালের মতো থাকে, যেখানে যেখানে এটা হচ্ছে খাল, যার মাধ্যমে জল পাস করা হয়। আর কি থাকে, যে পাম্প একটা থাকে, এখানে একটা পাম্প বসানো থাকে। সেই পাম্পটিতে কি হয়, পাম্পের সাহায্যে এই কাদা জলে ভরাট করা হয়, এবং জলাভূমির তলদেশে যখন পলি এরকম সঞ্চিত হয়, এই পাম্পটার সাহায্যে কিন্তু এই জলাভূমির তলদেশে যখন পলি সঞ্চিত হয়, সেই পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের যে জলটা রয়েছে, এই যে অবশিষ্ট জলটা, সেই জলটাকে ওই পাম্পের মাধ্যমে এই খাল পথের মাধ্যমে তখন সমুদ্রে ফেলে দেওয়া হয়। এদিকে সমুদ্র, এদিকেও সমুদ্র, তখন খালের মধ্যে দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর কি হয়, যে পলিটা যখন শুকিয়ে যায়, অর্থাৎ এই জায়গাটায় যখন পুরোটাই পলি হয়ে যায়, অর্থাৎ জলটা তো বেরিয়ে গেল, এবার পলিগুলো তখন ভরাট হয়ে গেল, এবং এই পলিগুলো যখন শুকিয়ে যায়, এই শুকানোর জন্য বেশ কয়েক বছর এই জমিগুলোকে তখন কিন্তু ফেলে রাখা হয়, যার ফলে পলিটা শুকিয়ে যায়। প্রথমে তো ভিজে অবস্থায় থাকে, এবং পাম্পের মাধ্যমে সেই জলগুলো কিন্তু সমুদ্রে দিয়ে দেওয়া হয়। এবার এই জমিটা, এই যে পলি শক্ত হয়ে গেল এবং একটা জমি হয়ে গেল, এই জমিটাকে লবণ মুক্ত করার জন্য অনেক বছর ধরে ফেলে রেখে দেওয়া হয়। এবার এই ফেলে রাখার জন্য কেন ফেলে রাখা হয়, কৃষিকার্যের উপযোগী করে তোলার জন্য। এখানে তারপরে যখন জমিটা তৈরি হয়ে যায়, তখন এখানে মিশ্র কৃষি পদ্ধতিতে, অর্থাৎ যেমন প্রথমে পশুচারণ করা হয় এবং পশুপালন করা হয়, তার ফলে কি হয়, জমিটা উর্বর হয়ে যায়, এবং এই জমি উর্বর হওয়ার পর যখন কৃষিকাজের উপযুক্ত হয়, তখন এই জমিগুলোকে বিট, ওট, সূর্যমুখী, এবং যেটার জন্য এটা খুব বিখ্যাত, সেটা হচ্ছে টিউলিপের ফুলের প্রচুর চাষ করা হয়। এই হলো আমাদের পোল্ডার ভূমি তৈরি করার একটা প্রক্রিয়া। এবার চলো বইয়ে যে ছবিটা রয়েছে সেটা দিয়ে তোমাদের খানিকটা যে বিষয়টা সেটা ক্লিয়ার করে দিই। দেখো, বইয়ে এখানে বলা হয়েছে যে এই যে এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, এখানে কংক্রিট বাঁধ দেওয়া হয়েছে, এগুলো সব বাঁধ। এবার এখানে একটা খালপথও তৈরি করা হয়েছে, আর এই হাওয়া কলের মাধ্যমে এখানে একটা পাম্প বসানো হয়েছে। এবার এই পাম্প বসানোর ফলে কি হচ্ছে, যে এই পলিযুক্ত জলের যে অবশিষ্ট যে জল রয়েছে, সেই জলটাকে এই খাল পথের মাধ্যমে সেটা পাস করে দেওয়া হচ্ছে সমুদ্রে। এর ফলে কি হচ্ছে, যে এখানটা পলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এবং বহু বছর ধরে এইটা ফেলে রেখে দেওয়া হচ্ছে। এই জমিটা যখন জমিটা তৈরি হচ্ছে, তখন ফেলে রেখে দেওয়া হচ্ছে, এবং সেখানে পশুপালন করা হচ্ছে। প্রথমে পশুপালন করার ফলে আরো বেশি উর্বর হয়ে যাচ্ছে জমিটা। এই জমিটাকেই বলা হচ্ছে পোল্ডার বা পোল্ডার ভূমি। এবং তারপরে কিন্তু বিভিন্ন কৃষিকাজগুলো করা হচ্ছে। খুব সুন্দরভাবে ছবিটা এখানে দেওয়া হয়েছে।
এবার চলো চলে যাই পোল্ডার ভূমির প্রাকৃতিক পরিবেশ কীরকম সেইটা জানার চেষ্টা করি। পোল্ডার ভূমি আমরা দেখেছি যে সমুদ্র থেকে উদ্ধার করা একটা নিম্ন সমতল ভূমি। এর ফলে কি হয়, প্রধানত আইসেল, মাস ও রাইন নদীর মধ্যবর্তী বদ্বীপের নিচু অংশে পোল্ডার ভূমি গড়ে উঠেছে। আইসেল, মাস এবং রাইন নদী তিনটে নদী রয়েছে। সেই নদীর মধ্যবর্তী যে বদ্বীপগুলো, সেই বদ্বীপের নিচু যে অংশগুলো, বদ্বীপ আমরা জানি যে নিম্ন প্রবাহে, অর্থাৎ যেখানে সমুদ্র এবং নদী যেখানে মিলিত হয় সেখানে সাধারণত অনুকূল পরিবেশে বদ্বীপ তৈরি হয়। সেই বদ্বীপেরও নিচু অংশে এই পোল্ডার ভূমিগুলো গড়ে উঠেছে। সেই সমগ্র পোল্ডার অঞ্চলকে ভূমির ব্যবহার অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা হয়। এই তিনটে ভাগ কি কি? এক হচ্ছে উত্তর ও উত্তর পূর্বে গ্রোয়িং এন, আর ফ্রিজল্যান্ড ও ওভারসেল, এবং পশ্চিম ও মধ্যভাগে নুড হল্যান্ড ও ডট রেচর্ড, এবং দক্ষিণে জুইড হল্যান্ড। এখানকার কোনো কোনো এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে 10 ফুটেরও নিচে অবস্থিত। বৃষ্টিপাতের ফলে জল জমলে সেই জলটাকে কি হয়, পাম্প করে আবার ওই নিকাশি খালে ফেলে দেওয়া হয়। এখানকার বেশিরভাগ জায়গায় সমুদ্রের কাদামাটি এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এই পোল্ডার ভূমি দেখো, এখানে বিভিন্ন কালার দিয়ে এখানে করা হয়েছে, দেখানো হয়েছে। আচ্ছা, যেটা বললাম যে এই যে এখানে দেখা যাচ্ছে যে রাইন নদী আর কি নদী, আর হচ্ছে আইসেল এবং মাস। আইসেল এবং মাস এই তিনটে নদী, আইসেল এবং মাস, রাইন নদীটাই প্রধান, এবং তিনটে নদীর একটা মিলনস্থলে সেখানে বদ্বীপ যেখানে গড়ে উঠেছে, সেই বদ্বীপের জায়গায় কিন্তু এই পোল্ডার ভূমিটা গড়ে উঠেছে। এবং এই পোল্ডার ভূমির যে অংশগুলো সেগুলো দেখো লেখা আছে: উত্তর পশ্চিম পোল্ডার, উত্তর পূর্ব পোল্ডার, পূর্ব পোল্ডার, পশ্চিম পোল্ডার, জুইড পোল্ডার। এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে প্রধানত তিনটে ভাগ এখানে বলে দেওয়া হয়েছে: উত্তর ও উত্তর পূর্বে গ্রোনিং এন। আচ্ছা, এই যে এই দুটোকে একসাথে করা হয়েছে। তারপরে হচ্ছে ফ্রিজল্যান্ড এবং ওভারসেল, এবং পশ্চিম ও মধ্যভাগে হল্যান্ড ও ডট রেচর্ড, এবং দক্ষিণে জুইড হল্যান্ড। এই জুইড পোল্ডার এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। নেক্সট চলে যায়, এই অঞ্চলে রাইন এবং তার যে উপনদী লেক, ভাল, মাস, সেখানে পলি মাটি দেখতে পাওয়া যায়। অর্থাৎ নদী তো অবশ্যই পলি বহন করে আনবে, সেখানে পলি মাটি দেখতে পাওয়া যায়। এখানকার যে আবহাওয়া কথা বলা হয়েছে সেটা হচ্ছে মূলত শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এই নেদারল্যান্ড অবস্থিত, এবং এই উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত এই অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এখানে মূলত সমভাবাপন্ন একটা ওয়েদার এখানে সবসময় হয়ে থাকে। এবং শীতকাল এখানে খুব যে শীতল তা নয়, অর্থাৎ গড় তাপমাত্রা 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এছাড়া গ্রীষ্মকালও খুব তীব্র নয়। নাতিশীতোষ্ণ বা সমভাবাপন্ন বলা হয়েছে এই কারণেই যে এখানে শীতও বেশি নয়, গরমও বেশি নয়। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা হচ্ছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছর কিন্তু বৃষ্টিপাত হয়, এবং সেই বৃষ্টিপাতগুলো হওয়ার ফলেই কিন্তু সেখানে জল জমে, এবং সেই জলটা এই পাম্পের সাহায্যে খাল পথে সেটাকে পাস করে দেওয়া হয়। এখানে কি দেখা যায়,
কি কি বৃক্ষ দেখা যায়। জলবায়ু যখন আলোচনা করা হলো তাহলে স্বাভাবিক উদ্ভিদগুলোও আলোচনা করতে হয়, যেমন ওক, বার্চ ইত্যাদি বৃক্ষ এবং তৃণভূমির এখানে প্রাধান্য দেখতে পাওয়া যায়। তাহলে এই গেল আমাদের পোল্ডার ভূমির যে প্রাকৃতিক পরিবেশ সেটা। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ। এখানে বলা হচ্ছে যে পোল্ডার ভূমিতে জমির লবণাক্ততা অনেক বেশি। সেটাকে কমানোর জন্য কি হয়, ওই হে, ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ করা হয় এবং গম, ওট, আলু প্রভৃতি চাষ করে করা হয় পুরনো লবণমুক্ত জমিতে। এখানকার বেশিরভাগ খামারগুলোতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষের কাজ করা হয়, অর্থাৎ পশুপালন এবং কৃষিকাজ একই সাথে হতে থাকে। এখানকার বিস্তীর্ণ জমিতে যেটা এখানকার সবথেকে বিখ্যাত সেটা হচ্ছে টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলিপ প্রভৃতি ফুলের চাষ হয়। খুব ভালো এখানে এই ফুলগুলোর চাষ হয় এবং শীতল এবং কম আলোযুক্ত গ্রিন হাউসের মাধ্যমে সবজির অর্থাৎ কাঁচের ঘরে সবজির চাষ করা হয়। তাহলে কি জানলাম, যে পোল্ডার ভূমির যে প্রাকৃতিক পরিবেশ সেটার উপর নির্ভর করে, অর্থাৎ এখানে লবণাক্ত জমি বেশি এবং তার জন্য হে, ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ করা হচ্ছে এবং এই পুরনো যে লবণমুক্ত জমি সেখানে গম, ওট এগুলো চাষ করা হচ্ছে এবং মিশ্র কৃষি পদ্ধতিতে এখানে মূলত চাষ হয়ে থাকে। আর বিখ্যাত হচ্ছে এখানকার ফুলের চাষ, যেমন টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি এগুলো। এবার দেখি যে এখানকার শিল্প কিরকম। পোল্ডার ভূমির শিল্প পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। এই খালগুলো পরিবহনের কাজে ব্যবহৃত হয় এবং খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে, কারণ এগুলো বেশিরভাগই তো এখানকার জমি তৈরি করা জমি, যার ফলে এখানে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে। গ্রোনিয়ান অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। তবুও যে খনিজ সম্পদ পাওয়া যায় সেটা হচ্ছে গ্রোনিয়ান অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, আর দি হেগের কাছে খনিজ তেল পাওয়া যায়। আমস্টারডাম, রটারডাম, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, দি হেগ, ফ্লাসিং প্রভৃতি শহরগুলোতে লৌহ ইস্পাত, পেট্রোরাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া প্রসাধনী প্রভৃতি শিল্প এখানে গড়ে উঠেছে। এই যে বলা হচ্ছে যে কৃষি শিল্প এবং পরিবহন ব্যবস্থার উন্নতির কারণে পোল্ডার ভূমির জনবসতি খুব কম। এখানে প্রধান শহর হচ্ছে আমস্টারডাম, যেটা নেদারল্যান্ডের রাজধানী এবং এটা হচ্ছে বিখ্যাত বন্দরও। এবং এখানে আমস্টারডামে সব থেকে বিখ্যাত হচ্ছে হিরে কাটা এবং পালিশের শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত। তাহলে আমরা জানলাম যে এই পোল্ডার ভূমি কাকে বলে এবং তার গঠন প্রক্রিয়া, এবং যে গল্পটা আমরা প্রথম শুরু করেছিলাম যে হান্স একটা বাঁধের মধ্যে ছিদ্র দেখে সেটার সম্পর্কে চিন্তিত হয়েছিল। এইবার এই চ্যাপ্টারটা পড়ার পর কিন্তু আমরা বুঝতে পারছি যে কোন ধরনের বাঁধের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ ওই যে পোল্ডার ভূমির যে বাঁধগুলো দিয়ে যেটা কংক্রিট বাঁধ, যেগুলো দিয়ে সমুদ্রের ওপর যে ভূমিটা তৈরি করা হতো, সেই বাঁধের ফাটলের কথাই কিন্তু হান্সের গল্পে আমরা পাই। এবং যখন সে ভীত হয়েছিল যে এই যে সমুদ্রের জল, এই ফাটলটা যদি বড় হয়ে যায়, সমুদ্রের জল ঢুকে পড়ে, তখন কিন্তু গ্রামের পর গ্রাম ভাসিয়ে দিতে পারে। এবার যে বাঁধটার কথা বলেছিল সেটাই কিন্তু হান্সের গল্পে পাই আমরা।
তাহলে পোলার ভূমি সম্পর্কে আমরা জানলাম যে পোলার ভূমিতে কী কী রয়েছে এবং তার প্রাকৃতিক পরিবেশ কীরকম, তার অর্থনৈতিক পরিবেশ কীরকম, এবং তার বিশেষত্ব কী। তাহলে এই পোলার ভূমির চ্যাপ্টারটার মাধ্যমেই কিন্তু আজকের ক্লাসটা আমরা শেষ করছি এবং পরবর্তীকালে আরও কিছু ক্লাসের মাধ্যমে আরও কিছু চ্যাপ্টার আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। ধন্যবাদ।